Assalamu alaikum everyone. Today I welcome you to another Mediverse Friday night show with our honorable guest, our honorable mentor, Dr. Mohammad Omar Farooq Shaun Bhai. Shaun Bhai is a mentor at Mediverse and he has been with Mediverse since its very beginning. তো আমরা শাওন ভাইকে ওয়েলকাম করব। শাওন ভাই এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস হেলথ, এমআরসিপি ইউকে, এফসিপিএস পার্ট 1 কার্ডিওলজি and medical officer at National Heart Foundation. ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শো। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সাদ। কেমন আছো ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রাখছেন। রিসেন্টলি ভাইয়া আপনার এমআরসিপি রেজাল্ট আসলো ভাইয়া, আপনার কিরকম অনুভূতি আমাদের সাথে যদি একটু সংক্ষেপে কি ব্যক্ত করতেন আর কি ভাইয়া। আহ আসলে যে কোনো এক্সাম পাশের মানে যে কোনো সাকসেসের অনুভূতিটাই তো আসলে যথেষ্ট আনন্দদায়ক, এটা আমরা সবাই জানি। বাট এমআরসিপির যে বিষয়টা হচ্ছে, এমআরসিপি আমার জন্য আলাদাভাবে ইম্পর্টেন্ট বা গুরুত্ব কেন বহন করে, সেটা হচ্ছে যে আমি আমার একদম শুরু থেকেই আমার টার্গেট ছিল হচ্ছে আমি আহ, বাইরে ক্যারিয়ার করব, ইউকে বা যে কোনো একটা ফরেন কান্ট্রিতে ক্যারিয়ার করব, ওভাবে আমি আগাইছিলাম। তো এই এমআরসিপি যখন কমপ্লিশন হলো, যখন আমি বুঝতে পারলাম যে ইয়েস, যে জিনিসটার পিছনে আমি এতদিন ধরে দৌড়াচ্ছি, জিনিসটা ফাইনালি কেম টু এন এন্ড। অ্যাকচুয়ালি এই ফিলিংসটা আসলে আমি বলে মানে যতই বলি এটা আসলে পুরোপুরি এক্সপ্রেস করা যাবে না। বাট মানে কি বলবো, মানে ইটস এ ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট when I saw the results, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া, ইট হ্যাজ বিন আ প্লেজার ফর আস এস ওয়েল। আমরা যখন আপনার রেজাল্ট শুনছি আমাদের অনেক বেশি ভালো লাগছে। আহ, তো ভাইয়া আমাদের এমআরসিপি রিলেটেড বা আপনার কাছে গাইডলাইন রিলেটেড কিছু কথা আমাদের ছিল আর কি, বা কিছু জিজ্ঞাসা ছিল আর কি। সো আমাদের হ্যাঁ সবারই ভাইয়া, একটা শিওর। আমাদের সবারই একটা আহ, জিজ্ঞাসা থাকে বা একটা কোয়েশ্চেন থাকে যে আসলে আমরা কেন এমআরসিপি করতেছি আসলে, বা মানে আমাদের যেটা কথা যদি এক কথায় বলি যে হোয়াই আর উই অ্যাকচুয়ালি পার্সুইং এমআরসিপি, বা কেন এটাকে পার্সু করা উচিত, এটা নিয়ে যদি কিছু বলতেন ভাইয়া। ভেরি গুড কোশ্চেন স্যার। এটা আসলে সবারই একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, ক্লিয়ার ধারণা থাকা উচিত। বিকজ এটা একটা লং জার্নি উইথ a lot of cost, টাকা পয়সা অনেক দরকার, অনেক পরিশ্রম দরকার। হুম। তো এই জিনিসটার পিছনে যখন আমি একটা স্টেপ নিব, এরকম একটা বড় একটা স্টেপ আমি যখন নিব, শুরু করব, তখন আমার আসলে এটার ইম্পর্টেন্সটা জানতে হবে। বেসিক্যালি এমআরসিপি আমি কেন ইম্পর্টেন্ট মনে করি, আসলে এটা তো মেডিসিনের ডিগ্রি। তো ডেফিনেটলি যারা মেডিসিনের লাইনে, যাদের প্যাশন, যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চায়, এমআরসিপি ডেফিনেটলি তাদের জন্য। এখন কথা হচ্ছে, মেডিসিনে ক্যারিয়ার করতে চাই বাট এমআরসিপি কেন করবো, এটার অ্যান্সার দিচ্ছি। এমআরসিপি হচ্ছে একটা মানে প্রথমে মানে ক্লিনিক্যাল স্কিলের কথা। কিন্তু এমআরসিপির যে একদম কনসেপ্ট বেসড নলেজ, এফসিপিএস এ কিন্তু অনেক কিছু মুখস্থ দিয়েও পার করে দেওয়া যায়। কিন্তু এমআরসিপির ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়। তাহলে একটা আমি যখন একটা মেডিসিনে ক্যারিয়ার করতে চাচ্ছি, আমার প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা হলো, নাম্বার ওয়ান। এরপরে যখন পার্ট টু অ্যাটেন্ড করে, তখন হচ্ছে যে বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে, বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনে বা বিভিন্ন ডায়াগনস্টিক ডাইলেমার সময় কোন ডিসিশনটা নিতে হয় বা কোন স্টেপটা নিতে হয়, এরকম একটা ধারণা, স্কিল একজন ক্যান্ডিডেটের তৈরি হয়। ঠিক আছে। তারপরে যখন পেসেস এর প্রিপারেশন নেয়, তখন একজন পেশেন্ট, একজন ক্যান্ডিডেট, সে কিভাবে পেশেন্টের প্রতি তার অ্যাপ্রোচ করবে, কিভাবে একটা পেশেন্টের সাথে কমিউনিকেট করবে, একটা পেশেন্টের সাথে কিভাবে সে একটা তার সিমটম শুনে কিভাবে তার হিস্ট্রি নিবে, হিস্ট্রি নিয়ে কিভাবে ডায়াগনোসিস করবে, কিভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করবে, এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে কিভাবে তার বডিতে, পেশেন্টের বডিতে কি কি সাইন আছে, সাইনগুলো কিভাবে এলিসিট করবে, এই জিনিসগুলোর উপর একজন ক্যান্ডিডেট মাস্টার হয়ে যায়। যার কারণে
দেখা যায় যারা মেডিসিনের লাইনে যারা ক্যারিয়ার করতে চায় ওদের জন্য এমআরসিপি ডেফিনেটলি একটা ক্লিনিক্যাল এক্সিলেন্সি তাদের জন্য নিয়ে আসে। হ্যাঁ। তো এটা হচ্ছে যে মানে আমি স্কিল ডেভেলপমেন্টের কথাটা বললাম যে আমি কি কি স্কিল এখান থেকে পাচ্ছি। আর যদি বলি যে ক্যারিয়ারের কথা যদি চিন্তা করি বা ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা যদি চিন্তা করি, আমরা সবাই জানি এমআরসিপি একটা ব্রিটিশ ডিগ্রি, এবং এমআরসিপি দিয়েই হচ্ছে যে ব্রিটিশ মানে আমাদের ইউকে তে হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন পাওয়া যায়। জিএমসি রেজিস্ট্রেশন পেয়ে ওখানে জব করা যায় এবং হায়ার স্পেশালিটি ট্রেনিং পার্সু করে ওখানেই কনসালটেন্ট হওয়া যায়। এটা একটা জিনিস। তারপরে ইউকে ছাড়াও অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি, অনেকগুলো মিডল ইস্টের কান্ট্রি এবং অনেকগুলো এশিয়ান কান্ট্রি, মোটামুটি আমেরিকা আর হচ্ছে যে কানাডা, অস্ট্রেলিয়া, এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই কিন্তু এমআরসিপি অ্যাকসেপ্টেড এন্ড ইউ উইল গেট এ গুড জব উইথ এমআরসিপি। এটা হচ্ছে যারা বাইরে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য। আর যারা চিন্তা করে আমি বাইরে করবো না, আমি দেশেই থাকবো, স্কিল ডেভেলপমেন্টের বিষয় তো আছেই। হ্যাঁ। গভর্নমেন্ট জবে এমআরসিপি খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না, বাট কেউ যদি কর্পোরেট সেক্টরে থাকে এমআরসিপি দিয়ে কিন্তু সে একটা মানে রেজিস্ট্রার লেভেল বা স্পেশালিস্ট লেভেল এবং কিছু কিছু ক্ষেত্রে কনসালটেন্ট পোস্টও কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, সো এদিক দিয়ে কিন্তু আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশনটা হয় আর কি। সো এমন একটা ডিগ্রি যেটা দিয়ে আমি ক্লিনিক্যাল এক্সিলেন্সি ডেভেলপ করছি, সাথে হচ্ছে যে আমি বাইরে আমার একটা ক্যারিয়ারের একটা আমার একটা প্রবাবিলিটি তৈরি হচ্ছে। যেমন আমরা অনেকেই কনফিউশনে থাকি যে আমি বাইরে যাব নাকি যাব না আমি জানি না, হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে আমি বাইরে যেতে চাই, এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে স্পেশালি তাদের জন্য আমার বাইরের একটা অপরচুনিটি খোলা থাকলো আর দেশে তো থাকলোই। এটাই আর কি। তো এগুলো সবকিছু মাথায় রেখে আমি মনে করি যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চায় বা মেডিসিনের কোনো ব্রাঞ্চে যারা আছে, ইন্টারনাল মেডিসিন তো ডেফিনেটলি, সাথে সাথে যারা ব্রাঞ্চে আছে তাদের জন্য মানে এমআরসিপি আসলে মানে গুরুত্বপূর্ণ বলা যায় আর কি। এই। তাহলে যে আমরা যদি সামারাইজ করতে চাই তাহলে যে বিকজ অফ এক্সিলেন্সি ইন ক্লিনিক্যাল স্কিলস এন্ড টু গেট আ ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন, এটা হচ্ছে আমাদের বেসিক এমআরসিপির হচ্ছে একটা গোল আমরা বলতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ডেফিনেটলি। জি ভাই। তাহলে ভাইয়া এমআরসিপি তো আমরা জানতে পারলাম যে আমরা কেন এমআরসিপি করব। আমার কথা হচ্ছে একটা যদি অ্যাসপাইরেন্ট চায় যে সে এমআরসিপি করবে, মানে হোয়াট শুড বি দ্য প্রসিডিওর টু অ্যাকচুয়ালি ফলো, অর হাউ শুড হি অ্যাপ্রোচ ফর এমআরসিপি? ওকে, ফার্স্ট অফ অল প্রথমে যে কথাটা আমি বলেছি ওইটা থেকেই বলি। প্রথমে তার ডিসিশন নিতে হবে যে এমআরসিপি যেহেতু একটা লং জার্নি, এটা কোনো শর্ট কিছু না, এটাতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে এবং যথেষ্ট পরিমাণ এফোর্ট এখানে দিতে হয়। সো প্রথম একদম ভেরি ফার্স্ট স্টেপ হবে তার এটা জানতে হবে যে সে আসলে কেন এমআরসিপি করতে চায়। হ্যাঁ। এমআরসিপি তার মানে লাইফে এমআরসিপির ইম্পর্টেন্সটা কি এটা তার বুঝতে হবে ফার্স্ট অফ অল। ধরে নিলাম সে বুঝলো, এরপরে সে কি করবে? এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার এখন বর্তমানে আমার পড়াশোনার অবস্থা কি, সেই অনুযায়ী আমি কতদিন পরে পরীক্ষায় বসলে একটা পাশ করার পসিবিলিটি আছে, এই জিনিসটা একটা মানে একটা আইডিয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলতে পারেন। জি ভাইয়া, ভাই একটু কেটে গেছিল আর কি। আপনি বলতেছিলেন হচ্ছে যে ফার্স্ট আমাদেরকে জানতে হবে আসলে কি অপরচুনিটিস আছে, বা আমি কেন এটা করব, আর হচ্ছে আমি নিজেকে আগে জাজ করবো যে আমার আসলে কতটুক সময় নেওয়া দরকার। এক্স্যাক্টলি। তো এটা আসলে নিজেকে জাজমেন্টের বিষয়টা আসলে খুব বেশি কঠিন কিছু না। এমআরসিপি পার্ট ওয়ানের জন্য ইউজুয়ালি স্ট্যান্ডার্ড প্রিপারেশন পিরিয়ড আমরা মোটামুটি 6 মাস ধরি, প্লাস মাইনাস, কারো 1-2 মাস বেশি লাগে, কারো 1-2 মাস কম লাগে। তো এই, তো যারা মনে করে যে আমি পড়াশোনা থেকে একটু দূরে আছি, একটু পিছিয়ে আছি, তারা মোটামুটি আট আট 8 থেকে 10 মাসের মতো টাইম রেখে হাতের মধ্যে এরপরে সামনে যে ডায়েটটা থাকবে ওই ডায়েটটা টার্গেট করবে। আর যারা পড়াশোনার মধ্যে আছে লাইক এসসিপিএস পার্ট 1 দিল রিসেন্টলি,
বা রিসেন্টলি কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিল, তারা তো পড়াশোনার মধ্যেই আছে, তাদের জন্য প্রিপারেশন পিরিয়ড উইল বি শর্টার। ঠিক আছে? তো তারা যেটা করবে যে 6 মাসের মধ্যে যে ডায়েট থাকবে ওই ডায়েটকে টার্গেট করবে। হ্যাঁ, এমআরসিপি বুকিং করার আগেই তার টার্গেট করতে হবে যে এই ডায়েটে আমি পরীক্ষাটা দিব এবং এই ডায়েটে আমার পাস করতে হবে। না হয় অনেকেই আছে এরকম চিন্তা করে যে আমার একটা বেসিক একটা বেস তৈরি হলে তখন গিয়ে আহ আমি পরীক্ষায় বসবো, এরকম যদি কেউ চিন্তা করে তার আসলে জীবনেও পরীক্ষা দেওয়া হবে না। টার্গেট করে ফেলতে হবে যে আমি ওই ডায়েটে পরীক্ষায় বসবো, এভাবে করে বসে মানে এটা প্ল্যান করতে হবে। প্ল্যান করে কোন ডায়েটে বসবে সেটা প্ল্যান করে দেন হচ্ছে তার প্রিপারেশন ম্যাটেরিয়াল ধরে তার প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। এটাই হচ্ছে অ্যাপ্রোচ যে কারোর জন্য। যেমন আমি একটা এক্সাম্পল শেয়ার করি, আমার এক ফ্রেন্ড, ও এমআরসিপি পার্ট 2 ক্লিয়ার করছে রিসেন্টলি। ওর হচ্ছে যেটা বিষয়, ওর আমি একই সাথে ছিলাম, সবকিছুই একই সাথে করেছি। মানে এমআরসিপি পার্ট 1 দেওয়ার আগ পর্যন্ত ওর আর আমার সবকিছুই একসাথে। মাঝখানে যেটা হলো, আমি টার্গেট করলাম যে আমি অমুক সময়ের মধ্যে আমি পরীক্ষাটা দিব। হ্যাঁ, তো আমি যেই টার্গেট করা সেই কাজ, আমি ওভাবেই করে এই কাজ করছি। কিন্তু ও চিন্তা করছিল কি আমি একটু হয়তো একটু প্রিপারেশনটা একটু নেওয়া হলে, একটু মোটামুটি বেসিক তৈরি হলে তারপরে আমি পরীক্ষার বসার চিন্তা করব। এটা চিন্তা করার কারণে ওর পার্ট 1 দেওয়া কিন্তু আমার কমপক্ষে 1.5 বছর পরে পার্ট 1 দেওয়া হয়েছে। আমি পার্ট 1 দিয়েছি 23-এর জানুয়ারিতে, ও মনে হয় 24-এর মাঝামাঝি পার্ট 1 দিয়েছে, 24-এর মেতে প্রবাবলি, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ফ্যাক্ট। আই থিঙ্ক ক্লিয়ার। মানে আমাদের ডেডলাইন একটা সেট করে রাখতে হবে আর কি, মানে আমাকে একটা ফিক্স টার্গেটে যেতে হবে যে আমি হ্যাঁ, এর মধ্যে আসলে শেষ করবো। হ্যাঁ, টার্গেট আহ সেট ভাইয়া, করতে হবে এবং ওই ওই টার্গেট, যেমন কিছু এক্সাম আছে যেগুলো আমাদের আমরা পিছাতে পারি না, যেমন ফাইনাল প্রফ। ঠিক আছে? ফাইনাল প্রফ, তাহলে ফাইনাল প্রফ আমরা জানি যে আমাদের নভেম্বর ডিসেম্বরের দিকে ফাইনাল প্রফ হয়। আমরা কিন্তু এটাকে টার্গেট করেই পরীক্ষা মানে পড়াশোনা শুরু করি। পাস ফেল পরে দেখা যাবে। আমরা কিন্তু কখনোই চিন্তা করি না এবার ফাইনাল প্রফটা একটু বসে দেখি পরের বার, বা আহ, বা আমরা হচ্ছে এরকম কখনোই চিন্তা করি না যে একটা প্রিপারেশন হলে তারপরে ফাইনাল প্রফে বসবো। এরকম কিন্তু আমরা করি না। আমরা ধরেই নিই যে ফাইনাল প্রফ ওই টাইমে হবে, সো আমার ওই টাইমে পরীক্ষা দিতে হবে, এভাবে করে একটা ফিক্সড টার্গেট আসলে সেট করে ফেলতে হবে। দেন ওই অনুযায়ী প্রিপারেশন হবে। আহ ভাইয়া, এমআরসিপি তে আসলে আমরা কি কি স্ট্রাগলস ফেস করতে পারি আসলে? হোয়াট আর দ্য স্ট্রাগলস অ্যাসোসিয়েটেড উইথ এমআরসিপি অর when we are doing or trying to do এমআরসিপি? ওকে, আচ্ছা, এখানে স্ট্রাগলের যে বিষয়, স্ট্রাগল আসলে এটা আসলে স্ট্রাগল হচ্ছে পুরোপুরি একটা পার্সোনালাইজ জিনিস। এক একজনের জন্য স্ট্রাগলটা এক এক রকম, বা এক একজনের এক এক ধরনের চ্যালেঞ্জ থাকে। তো ধর আমার জন্য যেটা বেসিক্যালি চ্যালেঞ্জ ছিল পড়াশোনা, আমার জন্য মানে পড়াশোনা করা বা কোয়েশ্চেন সলভ করা, এগুলো আমার জন্য স্ট্রাগল ছিল। স্ট্রাগল আমার হয়েছে হচ্ছে মানে জব, এডুকেশন, ফ্যামিলি লাইফ, এগুলো সবকিছু ব্যালেন্স করতে গিয়ে আমি স্ট্রাগল ফেস করেছি। বাট কমনলি সবাই যে আমার স্ট্রাগলটা এক পাশে রেখে আমি কমনলি সবাই যে স্ট্রাগলটা ফেস করে সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে যে দেখা যায় যে এমআরসিপির পড়াশোনাটা আসলে আমরা ফাইনাল প্রফ পর্যন্ত, ইভেন যারা এফসিপিএস পার্ট 1 দিয়েছে, এফসিপিএস পর্যন্ত আমরা যেই পড়াশোনা করেছি, পড়াশোনাটা একটু ডিফারেন্ট। মানে ওরকম পড়াশোনা না আসলে। আমরা ফাইনাল প্রফ পর্যন্ত সত্যি কথা বলতে আমরা কি করেছি, স্পেশালি ফাইনাল প্রফে আমরা ডেভিডসন পড়েছি, ঠিক আছে, ভেরি ফাইন, কিন্তু পরীক্ষায় লেখার জন্য আমরা কিন্তু আগের রাতে গাইড মুখস্থ করছি। গাইড মুখস্থ করে ওই গাইডে যা যা মানে যেভাবে কোয়েশ্চেন লিখে আছে আমরা কিন্তু ওইভাবেই ডেলিভারি করেছি। এফসিপিএস পার্ট 1 এর জন্য, হ্যাঁ, এফসিপিএস পার্ট 1 এর জন্য কনসেপ্ট থাকতে হয়, ডেভিডসন ডেফিনেটলি পুরোটা মুখস্থ করা যায় না, বাট এফসিপিএস পার্ট 1 এও অনেকগুলো মুখস্থ বেসড কোয়েশ্চেন কিন্তু আসে। কিন্তু এমআরসিপি তে হচ্ছে, যখন এমআরসিপি তেও কিছু মুখস্থ বেসড কোয়েশ্চেন আছে বাট সেটা খুবই কম, মানে 10%-এর বেশি হবে না। এখন যখন একটা মানে পুরাপুরি যখন একটা কনসেপচুয়াল বেসড পড়াশোনাতে যখন আমাদের চলে আসতে হয় হঠাৎ করে আউট অফ নো হোয়ার, তো সেই ক্ষেত্রে দেখা যায় যাদের আগের কনসেপ্ট ভালো না, বা যাদের হচ্ছে একটু বুঝে পড়ার টেন্ডেন্সিটা যাদের একটু আগে থেকে কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে শুরুর দিকে একটু মনে হয় যে না এটা তো ডিফিকাল্ট। মানে আমি পড়তেছি একরকম, পরীক্ষায় আসতেছে আরেক রকম, বিকজ পরীক্ষাতে হুবহু কোয়েশ্চেন আসবে না ফাইনাল প্রুফে যেমন আসে, তাই না? পরীক্ষায় এসে সিনারিও বেসড কোয়েশ্চেন আসবে। সিনারিও বোঝার জন্য, একটা সিনারিও থেকে ডায়াগনোসিস করার জন্য সিনারিওটা, ওই ডিজিজটা আসলে বুঝতে হবে যে ডিজিজটা আসলে কি বলতেছে, সিমটম অ্যানালাইসিস জানতে হবে। তো যাদের এই জায়গাগুলোতে উইকনেস আছে তাদের কিন্তু প্রথম দিকে একটু হার্ড ওয়ার্ক করতে হয়, একটু স্ট্রাগল ফেস করতে হয়। পরে আস্তে 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 প্র্যাকটিস করতে 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 পড়াশোনা করতে করতে এটা ঠিক হয়ে যায়।
এটা মানে সবচেয়ে কমন স্ট্রাগল আর কি, যেটা ক্যান্ডিডেটরা আসলে ফেস করে। হ্যাঁ। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা আরেকটা বিশাল চ্যালেঞ্জ, যে ওয়ার্ক লাইফের সাথে হচ্ছে পড়াশোনা। মানে দেখা যায় যে এমআরসিপি যারা দেয়, আহ, একদম মানে যতই মানে ইন্টার্নি শেষ করার আগে তো কেউ এমআরসিপি দেয় না, ডেফিনেটলি ইন্টার্নশিপ শেষ করার পরেই দেয়। তো ওই টাইমে দেখা যায় যে সবাই কোনো না কোনো জবে থাকে, জবের সাথে জব করে পড়াশোনা, টাইম বের করে পড়াশোনা করা, এইটা একটা চ্যালেঞ্জ বলা যায়। আরেকটা বড় চ্যালেঞ্জ, বিগ 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 চ্যালেঞ্জ ফর ইউ নো ফর স্টুডেন্টস ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি লাইক আস, সেটা হচ্ছে ফিনান্সিয়াল। ফাইন্যান্সিয়াল প্রবলেম। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, দিস ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং এটা অনেক বড় ধরনের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমি, আমার স্টিল মনে আছে, আমি যখন হোয়াট ইউ ক্যান সে, যখন পার্ট ওয়ান পরীক্ষার 1 মাস 1.5 মাস আগেও আমি উদ্ভাসে ক্লাস নিয়েছি। বিকজ আমার কাছে কিন্তু ওই, আমি যে পরীক্ষার যে হচ্ছে যে বুকিং মানি, ওই টাকাটা আমার কাছে ছিল না ওই টাইমে। হ্যাঁ, আমি কিছু ধার দেনা করে আমি টাকাটা পে করেছি। দেন আমি ওই টাকাটা পে করার জন্য আমি উদ্ভাসে ক্লাস নিছি। আমার এখনো মনে আছে, আমি পার্ট 2 পরীক্ষা, আই অনলি হ্যাড 20 days টু গো, পরীক্ষার 20 দিন আগে আমি তখন রাজশাহীতে উদ্ভাসে ক্লাস নিচ্ছি। মানে মানে টানা 3-4 দিন ক্লাস নিয়ে কিছু টাকা পয়সা জমায় তারপর আমি ঢাকায় আসছি। তো এটা একটা অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আর পেসেস তো আসলে বিশাল কস্টলি একটা জিনিস। ঠিক আছে, তো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো যাদের আসলে ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার মতো আছে, তাদের ক্ষেত্রে এটা, তারা এই জিনিসটা আসলে কখনো বুঝতেই পারবে না, তারা এটা আসলে কত বড় একটা ব্লেসিং এর মধ্যে আছে। আর যারা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং না করলেও যারা চিন্তা করে যে আমি নিজের টাকায় নিজে ইনকাম করে, হ্যাঁ, আমার আমার ফ্যামিলির পক্ষে আমার এটা প্রোভাইড করা পসিবল ছিল, কিন্তু আমি নেই নাই। মানে আমি যেটা বিলিভ করেছি সেটা হচ্ছে যে আমি যদি নিজের টাকা খরচ করে নিজে পরীক্ষা দিই, পাস ফেল যেটাই হোক সেটা আমার হবে, আমাকে এটা নিয়ে কেউ ধরবে না। বাট বাসা থেকে টাকা নিয়ে যদি আমি পরীক্ষা দিই, তাহলে যদি ফেল করি, আব্বা বলবে ফেল কেমনে করলি, তাই না? তো এরকম যারা আছে, তাদের আমি মনে করি যে একটু পড়াশোনার পাশাপাশি কিছু টাকা পয়সা একটু জমানোর একটা বিষয় আছে। এগুলোই মোটামুটি চ্যালেঞ্জ, এর বাইরে আসলে কিছু নাই। ভাইয়া এস্টিমেটেড কিরকম কস্ট পড়ে এখন কারেন্টলি, তিনটা পার্ট মিলে, মানে কেউ যদি তিনটা এক্সাম দেয়? এস্টিমেটেড কস্ট মানে এটা কি আসলে এটাও এটাও পুরোপুরি পার্সোনালাইজড। হ্যাঁ, ধরো আমি তোমাকে পার্ট 1 আর পার্ট 2টা মোটামুটি ফিক্সড করে বলতে পারবো, কিন্তু পেসেস এর আসলে মোটেও বলা পসিবল না। কারণ পেসেস এর এক একজনের প্রিপারেশন স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজনের প্রিপারেশন ডিউরেশন এক এক রকম, এবং এক একজনের পরীক্ষা দেওয়ার স্টাইলও এক এক রকম, বা পরীক্ষা দেওয়ার লোকেশনও এক এক রকম। সো পেসেস বা, এখন মনে হয় এমআরসিপি পার্ট 1 বুকিং দিতে তোমার আহ, যেটা পাউন্ডে আসে ওইটাকে মনে হয় কনভার্ট করতে অ্যারাউন্ড 1,10,000-এর মতো লাগে, 1 লাখ বা 1,10,000 এরকম। তো পার্ট 2 তো সেম কস্ট। হ্যাঁ, এবং অনেকেই, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই জিজ্ঞেস করে যে আসলে এমআরসিপি পার্ট 1 2 জন্য কোচিং লাগে কিনা। তো আমি বলবো কোচিং ভাই লাগে না, সত্যি কথা, আমি করি নাই। যদিও আমি একটা এমআরসিপি কোর্স চালাই, বাট স্টিল আমি বলতেছি আমি আহ ভাইয়া কোচিং একটু করি যদি নাই। কাইন্ডলি একটু রিপিট করেন আসলে, মানে সেকশনটা কেটে গেছে আসলে, মানে কস্টিং এর আচ্ছা সেকশনটা ঠিক আছে, পুরোটাই আমি আবার কেটে বলছি। গেছে, একটু যদি। হ্যাঁ, জি জি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, ধরো মানে যেটা বলছিলাম যে পেসেস এর কস্ট কেমন লাগবে সেটা আনপ্রেডিক্টেবল, সেটা আগে থেকে ডিফাইন করা বা ডিটারমাইন করা যাবে না। তুমি পার্ট 1 পার্ট 2টা মোটামুটি বলে দিতে পারো যে এর মধ্যেই হবে। পার্ট 1 পার্ট 2 যেটা বিষয়, যে পার্ট 1-এ মনে হয় এখন বুকিং করতে 1,10,000-এর মতো লাগে, পাউন্ডে যেটা আসে টাকায় কনভার্ট করলে 1,10,000-এর মতো হয়। তো পার্ট 2-র জন্য সেম। তো ধরো যে এদিকে 2,20,000 টাকা তোমার এডুকেশনাল ম্যাটেরিয়াল গুলা, যে আছে, যে আমাদের কি বলে, পাস মেডিসিন বই বা অনলাইন সাবস্ক্রিপশন, এগুলা, তারপরে আদার্স ম্যাটেরিয়ালস মিলে আমি যদি ধরি যে আরো 30,000 টাকা, এত লাগবে না, মোটামুটি 2.5 লাখের মধ্যেই হয়ে যাওয়ার কথা পার্ট 1 এবং 2 দোনোটা। আমি কিন্তু এখানে
আনি নাই, কোচিং এর কস্ট আমি আনি নাই, বিকজ এমআরসিপি পার্ট 1 পার্ট 2 তে আমি মনে করি কোচিং করার দরকার নাই, যদি না খুব বেশি স্ট্রাগল করে কেউ। বিকজ যদিও আমি নিজে একটা এমআরসিপি কোর্স চালাই, মেডিভার্সে রান করি, স্টিল আমি বলবো, বিকজ আমি নিজে করি নাই কোচিং, আমি কোচিং ছাড়াই আলহামদুলিল্লাহ ভালো স্কোর নিয়ে পার্ট 1 পার্ট 2 পাস করেছি। কিন্তু যারা মানে মনে করেন যে না আমি খুব বেশি কষ্ট করব না, বা এত বেশি মাথা আমি খাটাতে পারবো না, এত বেশি স্ট্রেস নিতে পারবো না, আমি মনে করছি আমার গ্যাপ আছে, আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, তাদের ক্ষেত্রে ওকে, তারা কোচিং করতে পারে। তো কোচিং কে কোথায় করবে, কার কোচিং এ কেমন খরচ হচ্ছে, এটা তো আসলে তার তার বিষয়। তো ওইদিকে কিছু কস্ট যোগ হতে পারে আর কি। এই হচ্ছে পার্ট 1 আর 2 বিষয়। আর পেসেস এর বিষয় হচ্ছে এটা পুরোটাই আনপ্রেডিক্টেবল, বাট পেসেস এর ক্ষেত্রে মোটামুটি একটা যদি আইডিয়া দেই, ধরো পেসেস পরীক্ষার ফিস, পেসেস বুকিং দিতে আমার 2,20,000 টাকা লেগেছে এবার, শুধু বুকিং মানে, শুধু বুকিং মানে 2,20,000 টাকা লেগেছে। এর বাইরে ইন্ডিয়ায় পরীক্ষা ছিল, ইন্ডিয়ায় পরীক্ষা দিতে আমার বিমান ভাড়া, হোটেলে থাকা, এগুলো মিলে আরো প্রায় 70-80 হাজার টাকা গিয়েছে। সো পরীক্ষা বুকিং মানি এবং পরীক্ষা দিতে যাওয়া, এটার খরচ তুমি ধরতে পারো 3 লাখ টাকা। এবং এর সাথে যোগ হবে তোমার কোচিং। তো কোচিং কে কোথায় করতেছে, কার কাছে করতেছে, কয়টা কোর্স করতেছে, এটা আসলে ভ্যারিয়েবল। তবে কোচিং এর পিছনেও মোটামুটি ধরা যায় যে মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হবে। সো পেসেস একবার অ্যাটেম্প নিতে গেলে মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার একটা খরচের ধাক্কা আছে, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কেউ যদি মানে এমআরসিপি করতে চায়, আসলে অ্যাডভাইস তো আপনি মোটামুটি দিয়ে দিয়েছেন, তারপরে যদি শর্টলি কোনো অ্যাডভাইস দিয়ে দেন যে একটা অ্যাসপাইরেন্টের জন্য শর্ট কোনো অ্যাডভাইস আছে কিনা, যে এই কটা জিনিস ফলো করতেই হবে। আচ্ছা, শর্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই, 1 নাম্বার হচ্ছে যে ডিটারমিনেশন, 2 নাম্বার হচ্ছে পারসিস্টেন্সি। হ্যাঁ, এই দুইটা জিনিস। ফার্স্ট অফ অল আমার ডিটারমাইন্ড থাকতে হবে যে আমি এমআরসিপি কেন করতে চাই, এবং এমআরসিপি আমি করবই, এই জিনিসটা একদম ফিক্সড থাকতে হবে। আর হাল ছেড়ে দেওয়া যাবে না। কারণ এটা কেন বলছি, অনেক ক্যান্ডিডেট আমি দেখেছি, আমাদের কোর্সেরও অনেকেই আছে যারা শুরু করেছে, বাট প্রথম 3-4টা ক্লাস খুব ভালোভাবেই করেছে, পরে কিন্তু আর আসলে কন্টিনিউ করতে পারে নাই আর কি, ডিউ টু এনি রিজন। এটা করা যাবে না। যতই কঠিন লাগুক, কোনো প্রবলেম যখন আমরা ফেস করব, প্রবলেম যে যেমন আছে তেমন সলিউশনও আছে। সবাই যেটা পাচ্ছে আমিও পারবো, ডেফিনেটলি আমার একটু হয়তো টাইম বেশি লাগতে পারে, এটা হতেই পারে, যে কারো হতে পারে। হ্যাঁ, কিন্তু ইটস ডেফিনেটলি ডুয়েবল। এই জন্য আমাদের ডিটারমাইন্ড থাকতে হবে, এবং হচ্ছে যে পারসিস্টেন্ট থাকতে হবে। আর হচ্ছে যে যেটা বিষয় যে এখন যারা ভবিষ্যতে চিন্তা করতেছেন এমআরসিপি দিবেন, বা স্টুডেন্ট লাইফে যারা আছে, যাদের এখনো ফাইনাল প্রফ দেয় নাই, যারা এখনো হচ্ছে যে চিন্তা করতেছে, যে এখনো হচ্ছে ফাইনাল ইয়ারে আছে কিন্তু স্বপ্ন দেখতেছে ভবিষ্যতে এমআরসিপি দিবে, তাদেরকে বলবো অবশ্যই একটু কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করতে ভাই। আর হচ্ছে যে একটু মেইন বই পড়ার চেষ্টা করতে, গাইডের পিছনে সময় নষ্ট না, মানে গাইড তো পড়তেই হবে, সময় নষ্ট বলা যাবে না। আমি মনে করি পরীক্ষায় রিটেনে লেখার জন্য গাইড লাগবে, কিন্তু গাইডের নলেজটাই যেন আমার অনলি নলেজ না হয়। আমি সারা বছর পড়বো মেইন বই, জাস্ট পরীক্ষার আগে দিয়ে আমি গাইড করবো, পড়াশোনাটা যেন কনসেপ্ট বেসড পড়াশোনা হয়। বিকজ আপনার কনসেপ্ট যত ভালো থাকবে, আপনি পরীক্ষার প্রিপারেশন আপনি তত সহজে নিতে পারবেন, পরীক্ষার প্রিপারেশনটা আপনার জন্য তত সহজ হবে, তত শর্ট হবে। এই হচ্ছে আমার অ্যাডভাইস। ভাইয়া, এখানে কি কোনো টাইম ডিউরেশন বা কোনো টাইম লাইন আছে যে আমার এমআরসিপি পার্ট 1 থেকে পার্ট 2 এর মধ্যে এত টাইমে শেষ করতে হবে, বা পেইসেস এত টাইমে শেষ করতে হবে? এটা আগে ছিল, আগে ছিল হচ্ছে যে 6 বছর নাকি 7 বছরের মধ্যে সবগুলো স্টেপ কমপ্লিট করতে হইতো। কিন্তু এখন এরকম না, এখন হচ্ছে প্রত্যেকটা অ্যাটেম্পট 6 বার করে দেওয়া যাবে, পার্ট 1 6 বার, পার্ট 2 6 বার, পেসেস 6 বার, এরকম 6 বার করে অ্যাটেম্পট নেওয়া যাবে। টাইম ডিউরেশনের বিষয়টা আর এখন আগের মতো ফিক্সড নাই, এটা কিন্তু আগে ফিক্সড ছিল। মানে এটা ইজিয়ার করে দিছে আর কি ওটা, বাট সমস্যা হচ্ছে 6বার যদি হ্যাঁ কেউ হ্যাঁ, অ্যাটেম্প ইজিয়ার করতে, করে দিছে। এক্সপেন্সটা হবে আসলে হ্যাঁ। সেটা তো অলমোস্ট আনবিয়ারেবল। এই তো। আসলে 6 বার লাগে না আসলে কারো। হ্যাঁ, 6 বার লাগে না। আমি মানে রেয়ারলি আমি আমি কাউকেই দেখি নাই 6 বার লাগতে। হ্যাঁ, পেসেস কারো কারো ক্ষেত্রে দেখেছি যে 4 বার 5 বার লেগে গিয়েছে পেসেস ক্লিয়ার করতে, কারণ ভাই পেসেস ভাই খুবই
ক্লিনিক্যাল এক্সাম, যে কোনো ক্লিনিক্যাল পরীক্ষা এটা পুরো লাখ। হ্যাঁ, নিজের প্রিপারেশন অবশ্যই আছে, বাট এখানে লাখ একটা বিশাল বড় ফ্যাক্টর, যত ভালো ক্যান্ডিডেটই হোক। হ্যাঁ, তো এই জন্য পেসেস এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে 4-5 বার পর্যন্ত লাগতে দেখেছি, কিন্তু আমি ইউজুয়ালি পার্ট 1 পার্ট 2 কারো 1-2 বারের বেশি, 2 বারের বেশি আমি আমার জানা মতো কাউকে আমি দেখি নাই। ভাইয়া আমাদের তো মেডিভার্সে এমআরসিপি কোর্স আছে, আপনি রান করেন ভাইয়া, আমাদের এই কোর্স সম্পর্কে যদি কিছু বলতেন ভাইয়া। আহ আচ্ছা, ঠিক আছে। কোর্সের যেটা বিষয় আমি তো আহ আগেও বলেছি, সেটা হচ্ছে যে কোর্স ইজ নট এ ম্যান্ডেটরি থিং ফর প্রিপেয়ারিং ফর এমআরসিপি। বাট আমাদের কোর্সটা আমরা যেটা ট্রাই করেছি এমআরসিপির জন্য, সবচাইতে আমাদের এক্সটেন্সিভ প্রিপারেশন বুক হচ্ছে আমাদের নোটস এন্ড নোটস। আর কোয়েশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে পাস মেডিসিন। আমরা আমাদের কোর্সে ট্রাই করছি যে নোটস এন্ড নোটস পুরোটা কভার করে দেওয়া, এবং সাথে পাস মেডিসিন কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা করে সলভ করে দেওয়ার আমরা ট্রাই করছি। সো এনিওয়ান হু ইজ প্রিপেয়ারিং ফর এমআরসিপি উইল ডেফিনেটলি গেট বেনিফিটেড। আর হচ্ছে যে মানে ওইটাই যে যারা চিন্তা করছেন যে আমার একটু কনসেপ্টে প্রবলেম আছে, বা আমার কাছে জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বা আমার কাছে মনে হচ্ছে যে যদি কোনো সাথে অ্যাসিস্ট্যান্স থাকতো, আমি তো ডেফিনেটলি ট্রাই করছি, কিন্তু কেউ যদি আমাকে একটু হেল্প করতো, একটু ডেমো দেওয়ার মতো, আমরা তো মেডিকেলে বড় ভাইদের কাছ থেকে ডেমো নিতামই, এরকম ডেমো দেওয়ার মতো যদি কেউ যদি আমাকে একটু হেল্প করতো তাহলে ভালো হতো। এরকম যারা চিন্তা করছে তারা ডেফিনেটলি আমি মনে করি আমাদের কোর্স থেকে বেনিফিটেড হবে। বিকজ নোটস এন্ড নোটস একদম ধরে ধরে পেজ বাই পেজ, ডিজিজ বাই ডিজিজ আলোচনা করে দেওয়া, তারপরে হচ্ছে যে কোন ডিজিজ থেকে কোয়েশ্চেন কেমন আসে, কি ধরনের কোয়েশ্চেন আসে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, এভাবে করে আসলে আমার মনে হয় না আর কোনো কোর্স আসলে এক্সিস্ট করে আর কি। আমাদের বাংলাদেশে যতগুলো কোর্স রান করছে, আমরা যেভাবে করে আলোচনা করেছি, লাইক এখান থেকে এই জিনিসটা আসে, এখান থেকে এটা পড়তে হবে, এটা এইভাবে করে এসবি আসে এই জায়গা থেকে, জিনিসগুলো যেভাবে আমরা ধরে ধরে আলোচনা করেছি, আমি দেখি না এরকম আর কোনো কোর্স। সো আই থিঙ্ক ক্যান্ডিডেটস উইল ডেফিনেটলি গেট বেনিফিটেড ইফ দে টেক দিস কোর্স, বিকজ এখানে আমরা থিওরিও আলোচনা করছি নোটস এর নোটস থেকে, সাথে আমরা পাস মেডিসিনও পুরোটা আমরা কভার করছি, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া, এমআরসিপি নিয়ে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করার জন্য। এমআরসিপির সাথে ভাইয়া আমরা যদি কেউ সাইমালটেনিয়াসলি কেউ যদি বিসিএস অথবা এফসিপিএস পার্ট 1 বা এগুলোর প্রিপারেশন নিতে চায়, স্পেশালি যদি বিসিএস এর কথাই যদি বলি, যেহেতু ভাই আপনি নিজেও এটাতে আছেন, মানে এমআরসিপির সাথে এটার আসলে মানে যে লিঙ্কটা এটা কতটুকু, আর এটা মানে আপনি কি বিসিএস এর প্রিপারেশন নেওয়া অ্যাডভাইস আগে করবেন নাকি এমআরসিপির জন্য যাওয়া অ্যাডভাইস করবেন, এটা আর কি ভাইয়া। আচ্ছা, খুবই আহ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট এই প্রশ্নটাও আমি বলবো এটাও একটু পার্সোনালাইজড। আমি অবশ্যই। ফার্স্টে রিলেশনটা বলি। রিলেশনটা হচ্ছে, ধরো ধরো তুমি ফার্স্ট পার্ট 1 এর কথা বললা। পার্ট 1 যেটা বিষয়, পার্ট 1 হচ্ছে যে কারো এমআরসিপি প্রিপারেশন নেওয়া থাকলে এসসিপিএস পার্ট 1 এর মনে হয় 90% প্রিপারেশনই তার কাভার হয়ে যায়। আমি পার্ট 1 এসসিপিএস পার্ট 1 এর জন্য আমি মনে হয় 7 দিন পড়াশোনা করছি, তাও হচ্ছে সিফাতের কাছ থেকে ওর পার্ট 1 কোর্সের নোট গুলো নিয়ে আমি জাস্ট একটু হোয়াট ইউ ক্যান সে স্কিম থ্রো করে গেছে। এটাও করা লাগতো না, ট্রাস্ট মি। এটা করতে হয়েছে কেন, আমি এফসিপিএস পার্ট 1 দিয়েছি জুলাই 24-এ, আমার এমআরসিপি দেওয়া হচ্ছে জানুয়ারি 23-এ। তো একটা বড় একটা গ্যাপ ছিল। গ্যাপের কারণে জিনিসগুলো রিভিশন করার জন্য আমি জাস্ট নোটগুলো একটু এক সপ্তাহ মতো উল্টিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এমআরসিপি যদি কারো যদি প্রিপারেশন নেওয়া থাকে, সো তার এফসিপিএস প্রিপারেশন আসলে ওটার সাথেই হয়ে যায়। সো কেউ যদি এমআরসিপি আর এফসিপিএস সাইমালটেনিয়াস প্রিপারেশন চিন্তা করে, সে এভাবে প্রিপারেশনটা নিতে পারে যে হচ্ছে যে আমি এমআরসিপি তে বসবো, বসার লাইক এপ্রিলে এমআরসিপি দিল, এরপরে জুলাই এফসিপিএস দিয়ে দিল, এভাবে করে। হ্যাঁ, এপ্রিল বা মেতে, অথবা চিন্তা করলো যে আমি হচ্ছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এমআরসিপি পার্ট 1 এর যে ডায়েট আছে আমি ওটাতে বসবো, ওই এমআরসিপি তে বসার আগে এমআরসিপির একটা প্রিলি হিসেবে বা একটা ফ্রি টেস্ট হিসেবে হচ্ছে যে এফসিপিএস এ বসবো, দেখা যাবে দুইটাই হয়ে গেছে। মানে এরকম অনেক ভুরি ভুরি এক্সাম্পল আছে, এফসিপিএস আর এমআরসিপি একই সাথে 1-2 মাসের ব্যবধানে দিয়ে ক্লিয়ার করছে। আচ্ছা, এবার আসি বিসিএস। আসলে বিসিএস এর যেটা বিষয় সেটা হচ্ছে যে বিসিএস আর এমআরসিপির মধ্যে, বা বিসিএস আর পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে কোনটা আগে করতে হবে, এইটা পুরোপুরি একটা মানে একদম আমি বলবো যে 100% পার্সোনালাইজড প্রশ্ন। এটা পার্সন টু পার্সন ভেরিয়েবল। এটা ডিপেন্ড করে
পেশা মানে তার ক্যারিয়ার চয়েসের উপরে, তার হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাসের উপরে, এবং তার নিজে কি চায়, সবকিছু মিলায়ে এই জিনিসটা ডিপেন্ড করে। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি 42 বিসিএস দেই নাই। আমাদের ইন্টার্নির সময় প্রথম স্পেশাল বিসিএস ছিল 42তম বিসিএস। তো আমি দেই নাই কেন? বিকজ আমার প্ল্যান ছিল, আমি আগেও বলেছি আমার প্ল্যান ছিল আমি বাইরে ক্যারিয়ার করব। তো আমি চিন্তা করেছি আমি যেহেতু বাইরেই যাবো, সেহেতু আমার আসলে বিসিএস তো খুব বেশি দরকার নেই। হ্যাঁ, এটা চিন্তা করে আমি আসলে বিসিএস দেই নাই। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, যদি কেউ এটা চিন্তা করে যে আমি বাইরে যাব, আমি যেটা এখন বর্তমানে, তখন তো আসলে ইম্যাচিউর ছিলাম, এখন তো দুনিয়াদারি অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝতে পারছি। তা আমি মনে করি আমার ওই ডিসিশনটা আসলে ভুল ডিসিশন ছিল। আমি মনে করি মানে লিভ নো স্টোন আনটার্নড, কোনো অপরচুনিটি ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, সামনে একটা স্পেশাল বিসিএস আসছে, ওকে ফাইন, আমি এটা দেই, পরেরটা পরে দেখা যাবে, আগে পরীক্ষা দেই, এই চিন্তা। এখন জিনিসটা স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে যতটা সহজ, রেগুলার বিসিএস এর ক্ষেত্রে কিন্তু ঠিক ততটাই কঠিন। তো সেই ক্ষেত্রে যারা চিন্তা করে যে আমি বাইরে যাব বা বাইরে ক্যারিয়ার করব, আমি জিটার মাইন্ড, তারা এটা করতে পারে যে তারা বিসিএস এর পিছনে না দৌড়ায় তারা যে কোনো একটা ফরেন এক্সামের পিছনে তারা যেতে পারে। যারা ডিটারমাইন্ড, আমি 1000% শিওর যে আমি বাইরে চলে যাব। আর যারা শিওর না, তাদের ক্ষেত্রে আমি বলবো, ভাই আপনি এফসিপিএস ট্রেনিং এ ঢোকেন, আপনি এমআরসিপি করেন, যেটাই করেন, আপনি সাথে সাথে বিসিএস পরীক্ষা দেন। বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে গভর্নমেন্ট জব ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে ক্যারিয়ার প্রোগ্রেশন বা ট্রেনিং সবকিছুর জন্যই গুরুত্বপূর্ণ। হচ্ছে যাদের ক্ষেত্রে হোয়াট ইউ ক্যান সে, মনে করো যে হচ্ছে যে আহ, মনে করো ফ্যামিলি ইয়েটা ভালো, মানে ফ্যামিলির হচ্ছে যে সাপোর্টটা অনেক বেশি, যাদের ফ্যামিলি তাদের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, উল্টা ফ্যামিলি থেকে প্রোভাইড করার অ্যাবিলিটি আছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে আপনার আসলে বিসিএস খুব বেশি আপনার জন্য জরুরি না। ইউ বেটার গো ফর পোস্ট গ্রাজুয়েশন। আপনি একটা পোস্ট গ্রাজুয়েশন করে ফেলেন। আমি এমনও চিনি, আমার থেকে 1-2 বছরের সিনিয়র, 2 বছরের সিনিয়র একজন আপুকে চিনি, যার এফসিপিএস এমআরসিপি দুইটাই কমপ্লিট। এফসিপিএস মানে ফাইনাল পার্ট কমপ্লিট একেবারে, এফসিপিএস মেডিসিন কমপ্লিট, এরকম একজন আপুকে চিনি। হ্যাঁ, অথচ এটা তার ব্যাচমেটদের জন্য এটা পুরো মানে, তার ব্যাচমেটদের এখন 2.5-3 বছর করে ট্রেনিং বাকি, তার এফসিপিএস কমপ্লিট। আরেকজন আপুকে চিনি, তার হচ্ছে ডাবল এফসিপিএস কমপ্লিট, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস কার্ডিওলজি। ঠিক আছে? তো ওইটাই যে যাদের ক্ষেত্রে মানে মনে করতেছে যে না, আমার আসলে বাসা থেকেও খুব বেশি প্রেসার দিচ্ছে না বিসিএস এর জন্য, আমি আমার নিজেরও গ্রামে যাওয়ার ইচ্ছা নাই, বা আমার নিজেরও গভর্নমেন্ট জবের খুব বেশি ফ্যাসিনেশন নাই, এবং আমাকে ফ্যামিলি থেকে ভালো মতো ব্যাকআপ দিচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি বিসিএস স্কিপ করতে পারেন। আপনি জাস্ট গো ফর পোস্ট গ্রাজুয়েশন, সেটা এমআরসিপি হোক, এফসিপিএস হোক, এমডি হোক, যেটাই হোক, আপনি এটা করেন। আর হচ্ছে যে স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, মানে যেটা হচ্ছে যে বড় একটা সংখ্যা, মানে ম্যাক্সিমাম যে পার্সেন্টেজটা, তাদের কাছে আমি মনে করি আপনি পোস্ট গ্রাজুয়েশন করেন, যেটাই করেন, আপনি ইউ অলসো নিড টু টেক সাইমালটেনিয়াস প্রিপারেশন অফ বিসিএস এজ ওয়েল। এটা আমি মনে করি আর কি। আশা করি ক্লিয়ার। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এবং আমাদেরকে এত সুন্দরভাবে সময় দেওয়ার জন্য। এন্ড ইট ওয়াজ রিয়েলি প্লেজার হ্যাভিং ইউ উইথ আস। ভাইয়া, এনি লাস্ট অ্যাডভাইস টু দ্য অডিয়েন্স টুডে? আহ আসলে এতক্ষণ ধরে তো অনেক কিছুই বললাম, লাস্ট অ্যাডভাইস কি দিব আমি বুঝতে পারছি না আসলে, টু বি অনেস্ট। তবে জাস্ট ইন শর্ট যদি আমি বলি, সেটা হচ্ছে যে আসলে সবগুলো তো বিভিন্ন এক্সাম রিলেটেড কথাবার্তা বললাম, এফসিপিএস, এমআরসিপি, বিসিএস, সবগুলোই এক্সাম, এবং সবগুলোই আমাদের অনেকের কাছে লং চেরিশ ড্রিমের মতো, তাই না? অনেকেই আছে যারা বারবার পরীক্ষা দিচ্ছে, এফসিপিএস পরীক্ষা দিচ্ছে, পার্ট 1 6 বার 7 বার হচ্ছে না, অনেকেই দিচ্ছে বারবার, বিসিএস দিচ্ছে, হচ্ছে না, এবং অনেকেই এমআরসিপি তে কোথাও গিয়ে আটকে যাচ্ছে। তো এরকম যারা আছে আমি তাদের ক্ষেত্রে বলবো স্পেশালি, বা যারা প্ল্যান করছেন পরীক্ষা দেওয়ার কথা, সেটা হচ্ছে ভাই, মানে আল্লাহর রহমত থাকলে আর আপনার রিজিকে থাকলে দুনিয়াতে কোনো কিছুই ইম্পসিবল না। আপনি ডিটারমাইন্ড থাকেন, আপনি ডিটারমাইন্ড থেকে ওভাবে করে এফোর্ট দেন, দেখবেন সবকিছুই হয়ে গেছে। বিকজ
আমি লাইক এখন আমার অনেক আল্লাহর রহমতে এফসিপিএস ও হলো, বিসিএস ও হলো, এমআরসিপি কমপ্লিট হয়ে গেল। তো এত কিছু হলেও আমি যখন আজকে থেকে 5 বছর আগে যদি যাই, বা মানে ফাইনাল ইয়ার বা ওই টাইমটাতে যদি যাই, আমি মনে করি আমি খুব বেশি আহামরি কোনো স্টুডেন্ট ছিলাম না, যে মানে ধুপ ধাপ সব হয়ে যায়। হ্যাঁ, এরকম কোন স্টুডেন্ট আমি ছিলাম না, উল্টা এরকম আমরা সবসময় আমাদের ব্যাচমেটদের, আমি কাউকে ছোট করছি না, আমাদের ব্যাচের মানে সব থাকে না যে কিছু স্টুডেন্ট যাদেরকে দেখলে মনে হয় ভাই এরা সুপার হিউম্যান, হ্যাঁ, এদের তো সব ডিগ্রি হয়ে যাবে, আমার তো কিছু হবে না। এরকম আমি মনে করি সব সব স্টুডেন্টের, সব মিডিওকর স্টুডেন্টের এই ভাবনাটা আসে, এদের যদি ডিগ্রি হয় তাহলে আমার তো হবে না, কারণ আমি তো ওদের লেভেলের স্টুডেন্ট না। আসলে এরকম কিছু দুনিয়াতে এক্সিস্ট করে না। তো মানে প্ল্যান করেন, ডিটারমাইন্ড থাকেন, ওইভাবে ইফোর্ট দেন, ইনশাল্লাহ সবকিছুই হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দোজ ওয়ার্ডস। সো ভাইয়ার কথার যদি আমরা সামারাইজ করতে চাই তাহলে পারসিস্টেন্স ইজ দ্য কি, and this is everything, and we should always have faith in Almighty Allah. So thank you everyone for having us. Thank you everyone for being with Mediverse. So we are signing off today. This is Dr. Istiak Ahmed Saad. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। Walaikum assalam.